হাওড়া ব্রিজ। কলকাতা শহরের গর্ব বলতেই প্রথমে যে নামটা মাথায় আসে আর সেটা হলো এই হাওড়া ব্রিজ। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে এই ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু। নাটবল্ট ছাড়াই ব্রিটিশ আমলে তৈরি এই সেতুটি দেশ বিদেশে আজও সমানভাবে বিখ্যাত। প্রতিদিন প্রায় 3 লক্ষ যানবাহন এবং 4.5 লক্ষ পথচারী যাতায়াত করেন এই ব্রিজের উপর দিয়ে। আর এই ব্রিজের মাঝে নেই কোনো পিলার, অর্থাৎ দুই দিকে 4টি পিলারের উপর ভর করে এই ঝুলন্ত সেতু 80 বছর ধরে একইভাবেই রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1942-43 নাগাদ যখন এই ব্রিজটি তৈরি করা হয়েছিল, তখন জাপান কলকাতায় বিমান হামলা করে এবং তোমরা জানলে অবাক হবে এই ব্রিজটিতেও তার টার্গেট করেছিল, কিন্তু ভাগ্যবশত এই ব্রিজের উপর কোনো মিসাইল এসে পড়েনি। তবে সেই মিসাইল হামলাতেও অটুট থাকা এই ব্রিজ আজ হেরে গেছে পাবলিকের পান গুটকার দাগের কাছে। তো হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করব যে আমাদের 150 বছর পুরনো যে হাওড়া ব্রিজ কিভাবে হলো, কিভাবে তার পরিকল্পনা মাথায় এলো, কে সৃষ্টি করেছিল, কোথা থেকে জিনিসপত্র এসেছিল, মাল মেটেরিয়ালস এসেছিল, আমি সমস্ত কিছু এই ব্রিজ সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যেগুলো আপনাদের আজ পর্যন্ত অজানা এই হাওড়া ব্রিজ সম্পর্কে। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি নয়, ছিল কলকাতা, সরি ক্যালকাটা। আর সেই ক্যালকাটায় তখন বন্দর না থাকার দরুন দেশ বিদেশে নানা সম্পদ আমদানি এবং রপ্তানি হওয়ার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আর তার জারি বাড়তে থাকে যান চলাচল। এদিকে কলকাতা থেকে হাওড়াতে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছিল ছোট ছোট জাহাজ, যা অধিকাংশ সময়েই বন্যা বা জোয়ারের কারণে ভেঙে যেত এবং এতে সরকারের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল। তাই 1855-56 সালে হুগলি নদীর উপর একটি সেতু নির্মাণ করা যায় কিনা সেই সিদ্ধান্ত নিতে একটি কমিটি নিযুক্ত করা হচ্ছিল। তবে 1859 থেকে 60 সাল পর্যন্ত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়, কারণ সেই সময় চলছিল গোটা দেশ জুড়ে সিপাহী বিদ্রোহ। 1868-তে ফের এই পরিকল্পনা নতুন করে নেওয়া হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে একটি ব্রিজ তৈরি করা অত্যন্ত জরুরি। ব্যবসা বাণিজ্য বাদ এবং পণ্য সামগ্রী বিনিময়কে সহজ করার জন্য 1855 সালে তৈরি করা হয় হাওড়া স্টেশন। এবার প্রশ্ন ওঠে রাজধানীর সাথে কীভাবে যোগাযোগ হবে, কারণ বাণিজ্য বাড়ার সাথে সাথে শুধুমাত্র জলপথে জিনিসপত্র ও যাত্রী আনাগোনা সম্ভব হচ্ছিল না। তাই হাওড়া ও কলকাতাকে সংযোগ করতে একটি সেতু নির্মাণের কাজে লাগে ব্রিটিশ সরকার। 1870 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা পোর্ট ট্রাস্ট এবং 1871 সালে দ্য হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হয়। কলকাতা পোর্ট ট্রাস্টকেই এই সেতুটির নির্মাণে তদারকি করার দায়িত্ব দেওয়া হয়। এরপর বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্যার বার্ডফোর্ড লেসলির সাথে হুগলি নদীর উপর একটি ভাসমান বা পন্টুন ব্রিজ তৈরি করার চুক্তি হয়। সেতুটির নির্মাণকালে অর্থাৎ 20 মার্চ 1874 প্রাকৃতিক দুর্যোগে তা ক্ষতিগ্রস্ত হয়। এর সাথে সাথে ইজেরিয়া নামে একটি স্টিমার সেতুর সাথে নতুন একটি সংঘর্ষে ভেঙে যায় এবং তার যে 3টি পন্টুন ডুবে যায় এবং সেতুটির প্রায় 200 ফুট ক্ষতিগ্রস্ত হয়। তবে এত কিছুর পরেও সেই বছরেই ব্রিজ পরিকল্পনা বাস্তবায়িত হয় এবং সেই বছরেই 17 অক্টোবর জনসাধারণের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়। তখনকার দিনে সেই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল 22 লক্ষ টাকা। ব্রিজটির বিভিন্ন অংশ ইংল্যান্ড থেকে আমদানি করে এখানে সংযোগ করা হয় এবং সেই ব্রিজটি ছিল 1528 ফুট লম্বা এবং 62 ফুট চওড়া এবং রাতের বেলা যাতে কোনো জাহাজ গিয়ে ধাক্কা না মারে সেখানে তাই মল্লিক ঘাট পাম্পিং স্টেশনে ডায়নামো সাহায্যে ইলেকট্রিক ল্যাম্প পোস্ট জ্বালানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নদীর জলতল থেকে ব্রিজটির উচ্চতা খুব বেশি না হওয়ার কারণে জাহাজ বা স্টিমার যাতায়াত করলে ব্রিজটি মাঝ থেকে খুলে দেওয়া হতো। তবে 1906 সালের আগে শুধুমাত্র দিনের বেলাতে জাহাজ যেতে পারত, কারণ সেই বছরের জুন মাস থেকে রাতের বেলাতেও কিছু জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছিল সেখানে সরকার। তবে এখানে একটি সমস্যা দেখা দেয়, ব্রিজটি মাঝখান থেকে খুলে দেওয়া দারুণ বিশেষ কিছুক্ষণ রাস্তায় ট্রাফিক বন্ধ থাকতো, আর তাছাড়া ব্রিজটির বহন ক্ষমতা খুবই সীমিত ছিল। তাই ব্রিটিশ সরকারকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হয়। পোর্ট ট্রাস্টের প্রধান প্রকৌশলী মিস্টার জে ম্যাগলাসন পন্টন সেতুটিকে একটি স্থায়ী কাঠামোর সাথে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন, কারণ বর্তমান সেতুটি উত্তর দক্ষিণ নদীর যান চলাচলে বাধা সৃষ্টি করছিল। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে এই ব্রিজটির কাজ শুরু করা যায়নি। তারপর 1926 সালে স্যার আর.এন. মুখার্জি দৌলতে একটি কমিশন গঠন করা হয়, যারা সুপারিশ দিয়েছিল হুগলি নদীর উপর একটি বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণ করার। অবশেষে 1937 সালে রেন্ডার পামার অ্যান্ড রেটন কোম্পানির চিফ ড্রাফটম্যান মিস্টার
ওয়েল্যান্ডের ডিজাইন অনুযায়ী শুরু করা হয়েছিল বর্তমানে হাওড়া ব্রিজ নির্মাণের কাজ। সেই ব্রিজ নির্মাণের তত্ত্বাবধানে ছিল ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর সহযোগিতা করেছিল বেডট ব্যান্ড অ্যান্ড জেসাপ কনস্ট্রাকশন কোম্পানি। কিন্তু আবারও বাধা। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিজটি তৈরি করার জন্য প্রয়োজন ছিল 26,500 টন স্টিল, কিন্তু মাত্র 3,000 টন স্টিল দেওয়ার পরে ইংল্যান্ড থেকে বন্ধ হয়ে যায় স্টিলের সাপ্লাই। এদিকে ব্রিজটি বানানো অত্যন্ত জরুরি। সেই সময় এগিয়ে আসে ভারতের টাটা স্টিল কোম্পানি, এবং টাটা কোম্পানির তত্ত্বাবধানে তারা প্রস্তুত করে বাকি 23,000 টন হাই টেনশন স্টিল, যেটিকে টিস্ক্রম বলা হয়। প্রায় 3,33,00,000 টাকা খরচ হয়েছিল এই ব্রিজটি তৈরি করতে, এবং সময় লেগেছিল প্রায় 8 বছর। 2,313 ফুট দৈর্ঘ্য, 71 ফুট প্রস্থ এবং 269 ফুট উচ্চতা। এই হাওড়া ব্রিজে অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1943 সালে ফেব্রুয়ারি মাসে জাপানিজদের সম্ভাব্য আক্রমণের ভয় অনাড়ম্বরভাবেই শুধুমাত্র একটি ট্রাম চালিয়ে উদ্বোধন শুরু করা হয়। কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখানে আরেকটা মজার তথ্য দিই আপনাদের। এখানে দিনের বেলায় এই সেতুটি প্রায় 5 ইঞ্চি প্রসারিত হয় এবং রাতে সমান দৈর্ঘ্যে সংকুচিত হয়। সেতুটির আরেকটি বিশেষত্ব হলো প্রবল বাতাসে এই সেতুটি কিছুটা বেঁকেও যায়, এবং তখনকার দিনে কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সেটি ভূমিকম্প সহ্য করতে পারে। তবে এত করে নিশ্চয় এই প্রশ্ন মাথায় এসছে যে ব্রিজটি কিভাবে এত বছর অক্ষয় অবস্থায় দাঁড়িয়ে আছে, মাঝে কোনো পিলার ছাড়ে। আসলে এটি একটি সাসপেন্ড টাইপ ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। ইংরেজ সাহেবদের লক্ষ্য ছিল এমনভাবে ব্রিজটি তৈরি করা হবে যাতে এই ব্রিজের নিচে কোনো অংশে পিলার না থাকে। আসলে গঙ্গা দিয়ে ভেসে যাওয়া জাহাজ বা নৌকা চলাচলের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ব্রিজের শুরু ও শেষে 4টি করে পিলার থাকলেও মাঝে সেই কারণে কোনো পিলার নেই, অর্থাৎ এই ব্রিজটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। 24শে জুন 2005 সালে গঙ্গা ওয়াটার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের অন্তর্গত একটি ব্যক্তিগত কার্গো জাহাজ এমভি মণি জোয়ারের সময় সেতুর নিচে যাওয়া চেষ্টা করে এবং একটা দিক প্রায় 3 ঘন্টা আটকে থাকে। এর ফলে সেতু স্ট্রিঙ্গার এবং অনুদৈর্ঘ্য গার্ডের ক্ষতি হয়। 40টি ক্রস গার্ডের মধ্যে কয়েকটি ভেঙেও যায়, এবং তার সাথে সাথে 4টি ট্রলি গার্ডের মধ্যে 2টি এবং ঢালাই করা হয়। বেশ কিছু কাঠামোর অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতি এতটাই মারাত্মক ছিল যে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ইংল্যান্ডের সে রেন্ডার পাম্পার অ্যান্ড রিটার্ন লিমিটেডের কাছে সাহায্য চায়। এর সাথে সাথে স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে অনুরোধ করা হয় যে হাই টেনশন স্টিল পুনরায় তৈরি করে দেওয়ার জন্য। ব্রিজটি সারাতে প্রায় 1 বছর সময় লেগেছিল এবং প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়েছিল। আর মেরামত করা ছিল সেই বেডওয়ার্থ ব্যান্ড অ্যান্ড জেসাপ কনস্ট্রাকশন কোম্পানি। বর্তমানে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট, যারা ইস্পাতের পিলারগুলিকে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখেছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।